গল্প সমগ্রের আজকের নিবেদন শ্যামসুন্দর দত্তের লেখা চাঁপাডাঙ্গার মোড়। শ্যামসুন্দর দত্ত একজন বিশিষ্ট লেখক। ইতিমধ্যেই ওর 7টি বই প্রকাশিত হয়েছে, যা পাঠককুলে সমাদৃত হয়েছে। বর্তমানে তিনি ছোট ছোট গল্প, প্রবন্ধ ও কবিতা লিখে চলেছেন। আজ শুনবেন ওর লেখা চাঁপাডাঙ্গার মোড়। দিদিমার শরীরটা ভালো যাচ্ছে না। কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি দিদিমার সঙ্গে একটু দেখা করে আসব, কিন্তু কাজের চাপে তার হয়ে ওঠে না। মামার বাড়ির সঙ্গে আমার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় মায়ের সঙ্গে প্রায়ই মামার বাড়ি যেতাম। দাদু দিদা, সেই স্নেহ, আদর, ভালোবাসা কখনো কি ভোলা যায়? দাদু এখন আর নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া স্মৃতিগুলো চোখের সামনে মাঝে মধ্যে ভেসে ওঠে। দিদার বয়স হয়েছে, শরীর ভালো থাকে না। এদিকে অফিসেও কাজের চাপ বেড়েছে, সময় মতো ছুটিও পাওয়া যায় না। আজ রবিবার সকালেই বন্ধু সুখেনকে নিয়ে মোটর বাইকে বেরিয়ে পড়লাম। বাইকে ঘন্টা দুয়েকের রাস্তা। মাঘ মাস, কনকনে ঠান্ডা। দুধারে বন, জঙ্গল, বাগান, বাগিচা, গম ক্ষেত পেরিয়ে গ্রামের মেটে রাস্তা দিয়ে দুই বন্ধু এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর এলো চাঁপাডাঙ্গার মোড়। মোড়ের পাশেই রয়েছে কবরস্থান। কবরস্থানের দুপাশে রয়েছে ঘন জঙ্গল। চাঁপাডাঙ্গার মোড়টা পেরিয়ে আসতেই সুখেন বলল, এই জানিস তো, এই মোড়ের মাথায় অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। কয়েকজন মারাও গেছে। কালকে অফিস আছে, সন্ধ্যের আগেই ফেরার চেষ্টা করবি। এই চাঁপাডাঙ্গার মোড়ে আসলেই না গাটা ছমছম করে ওঠে, জানিস? যত অঘটন ওই সন্ধ্যের পরেই ঘটে। আমি বললাম, পাড়ার বহু মানুষের কাছে চাঁপাডাঙ্গার গল্প শুনেছি, কিন্তু ভূত বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। এর আগেও রাতে বহুবার একা একা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু অলৌকিক কিছু তো দেখতে পাইনি। তুই চিন্তা করিস না, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। তাছাড়া শুনেছি আলো দেখলে ভূতেরা পালায়। বাইকে পাওয়ারফুল হেডলাইট রয়েছে, আর চিন্তা কি, ভয় কিসে? কিছুক্ষণ পর পাকা রাস্তায় এসে উঠলাম। একটু এগিয়ে এসে রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে থামলাম। চা বিস্কুট খেয়ে আবার গাড়ি স্টার্ট করলাম। মামার বাড়ি পৌঁছতে আর মিনিট 20 লাগবে। মামার বাড়ি যখন পৌঁছলাম তখন বেলা 12টা। আমাদের দেখে মামা, মাইমা, ভাই, বোন, দিদিমা বড়ই খুশি। দিদিমা বলল, এতদিন পর তোর সময় হলো। বাড়িতে মা বাবা কেমন আছে? ভালো আছে। স্নানটা সেরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নে। আজকের দিনটা এখানে থাকবি তো? না দিদিমা, কাল অফিসে জরুরি কাজ আছে, যেতেই হবে। কেমন অফিসে কাজ করিস? একদিনও ছুটি দেয় না? দিদিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী মাসে 2 দিন ছুটি নিয়ে তোমার কাছে এসে থেকে যাব। হ্যাঁ, দেখবো কেমন আসিস। ঠিক আছে, স্নানটা সেরে খাওয়া দাওয়া করে নে। খাওয়া দাওয়া সেরে দিদিমা, মামা, মাইমা, ভাই, বোন সকলের সঙ্গে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। মামার বাড়ি থেকে যখন বেরোলাম তখন প্রায় সন্ধে নেমে এসেছে। বেরোতে একটু দেরি হয়ে গেল। চাঁপাডাঙ্গার মোড়ের কাছাকাছি আসতেই ঘন অন্ধকার নেমে এলো। সুখেন বলল, রে, অনেক দেরি হয়ে গেল রে। ভয় ভয় করছে, ভয় ভয় করছে। আরে ভয় কিসে? চাঁপাডাঙ্গা পেরোতে মাত্র মিনিট 15 লাগবে। বাইকের হেডলাইট তো আছেই, তাছাড়া এই গাড়ির শব্দে ভূত প্রেত সব পালাবে। চাঁপাডাঙ্গার মোড় আসতেই বাইকের স্পিডটা একটু বাড়িয়ে দেবো, বুঝলি? কথা বলতে বলতে চাঁপাডাঙ্গার মোড়ের কাছাকাছি আসতেই গ্রামের কাঁচা রাস্তা ও ঘন জঙ্গল পড়ল। রাস্তার দুধারে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। চারদিকে ঘন অন্ধকার। গাড়ির স্পিডটাও বাড়িয়ে দিয়েছি। শীতও জাঁকিয়ে বসেছে। ঠান্ডায় হাত দুটো অবশ হয়ে আসছে। আর একটু এগোলেই কবরস্থান আর চাঁপাডাঙ্গার মোড় পড়বে। বাইকটা একটু থামা, মাথাটা ঘুরছে, বমি বমি লাগছে কেমন। সুখেনের এই কথা শুনে গাড়ি থামাতেই সুখেন রাস্তার উপরেই বমি করে ফেলল।
জলের বোতলটা বার করে চোখে মুখে জল দিয়ে এক ঢোক জল খেয়ে একটু দাঁড়িয়ে সুখেন বলল, দুপুরে খাওয়া দাওয়াটা বেশি হয়ে গেছে রে। হ্যাঁ, এখন ভালো লাগছে। চল গাড়ি স্টার্ট কর। গাড়ি স্টার্ট করতে গেলাম, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট হলো না। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। গাড়ি স্টার্ট না হওয়াতে হতাশ হয়ে পড়লাম। অবশেষে এই ঘন অন্ধকারে গাড়িটা নিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। সন্ধে নামতেই ভয়ে এই রাস্তায় কেউ আসে না। এই ঘন অন্ধকারে সামনে কিছু দেখা যায় না। অন্ধকার যেন আরও গভীর হয়ে এলো। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। রাস্তার দুপাশে গাছগুলো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চারদিক নিস্তব্ধ। আশেপাশে কেউ কোথাও নেই। ভয় ভয় করছে। ঠাহর করতে পারছি না আমরা এখন কোথায়। একটু দাঁড়িয়ে গেলাম, চারদিকে তাকিয়ে দেখলাম, না, কোথায় এসে পড়েছি বোঝা যাচ্ছে না। চেনা রাস্তা, অথচ এখন কিছুই চিনতে পারছি না। মহাবিপদে পড়েছি। এই বিপদ থেকে আদৌ উদ্ধার হতে পারবো কিনা জানি না। সুখেনের মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। আর একটু এগিয়ে চাঁপাডাঙ্গার মোড় আর কবরখানার মাঝামাঝি আসতেই একটা রাত চড়া পাখি শব্দ করে ডাকতে ডাকতে মাথার ওপর দিয়ে ঝড়ের বেগে উড়ে গেল। অদ্ভুত ডাক, এমন ডাক এর আগে কখনো শুনিনি। পরক্ষণেই একটা দমকা হাওয়া কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। দমকা হাওয়াতে কবরখানার সামনে দাঁড়িয়ে থাকা গাছটা নড়ে উঠল। সঙ্গে সঙ্গে গায়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। একটু থামতেই দেখলাম আমাদের সামনে দিয়ে একদল বন্য শুয়োর গোঁত গোঁত আওয়াজ করতে করতে রাস্তার এপাশ থেকে ওপাশে বেরিয়ে গেল। এবার আর নিজেকে ধরে রাখতে পারিনি। ভয়ে সুখেনকে ধরেই বলে ফেললাম, এবার পালাতে হবে রে। আমি তো আগেই বলেছি এই রাস্তাটা ভালো না। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এমন ভয়ঙ্কর পরিস্থিতি হবে এ আমি কখনো কল্পনা করতে পারিনি। আমার মনের ভয়কে আড়ালে রেখে আমি সুখেনকে সাহস জুগিয়ে চলেছি। বললাম, শোন না, আমি আছি তো, তোর কোনো ভয় নেই। এরপর সাহস করে আবার এগোতে শুরু করলাম। কিছু দূর এগিয়ে আসতেই দেখি আমাদের আগে আগে একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটাকে দেখে হাঁক ছেড়ে ডাকলাম, এই যে দাদা, দাদা শুনছেন? দাদা শুনছেন? আপনি কোথায় যাবেন? 2-3 বার জিজ্ঞাসা করার পরেও কোনো উত্তর এলো না। কোনো সাড়া শব্দ নেই। আপন মনে লোকটা এগিয়ে চলেছে। হঠাৎ করে এই অন্ধকার রাতে লোকটা এলো কোত্থেকে? একা একা এই ঘন জঙ্গলে, তাও আবার চাঁপাডাঙ্গার মোড়ে। ওটা কি সত্যিই মানুষ নাকি কোনো ছায়ামূর্তি? ভয়ে শরীরটা কেঁপে উঠল। ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম ভয়ে। ওখানে দাঁড়াতেই সারা শরীরটা সাদা কাপড়ে ঢেকে কি যেন আমাদের গা ঘেঁষে পাশ কাটিয়ে ঝড়ের বেগে পিছন থেকে সামনের দিকে এগিয়ে আমাদের থেকে আগে আগে হাঁটতে শুরু করলো। আগের লোকটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই ছায়ামূর্তিগুলোকে দেখে আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। শরীরটা যেন ঠান্ডা হয়ে এলো, বাক স্তব্ধ হয়ে গেল। সুখেনের মুখ দিয়েও আর কোনো কথা বেরোচ্ছে না। একটা ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখেও সাহস সঞ্চয় করে লোকটার পিছু পিছু হেঁটে চলেছি। মুখের আড়ষ্টতা কাটিয়ে সুখেনকে বললাম, সুখেন, ভয় পাস না, ভয় পাস না ভাই। সুখেনকে সান্ত্বনা দিতেই দেখি কবরের স্থান থেকে সাদা কাপড়ে ঢাকা এক ঝাঁক অশরীরী আত্মা আমাদের দিকে এগিয়ে আসছে। সুখেন, সুখেন, কিছু দেখতে পাচ্ছিস? সুখেন কাঁপা কাঁপা গলায় উত্তর করল, সুখেনের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। পিছন ফিরে তাকিয়ে দেখি সাদা কাপড়ে ঢাকা একদল অশরীরী আত্মা আমাদের পিছু পিছু আসছে। একটু পরেই টের পেলাম পিছন থেকে কে যেন আমার জামাটা ধরে টানছে। সুখেনকে বললাম, ওরা চারদিক থেকে আমাদের ঘিরে ফেলেছে সুখেন, আর দেরি করলে হবে না। বাইক এখানেই পড়ে থাক, আমরা পালাই, চল, নইলে ওরা আমাদের ধরে ফেলবে, চল। আমরা 2 বন্ধু বাইকটাকে ওখানে ফেলে দৌড়তে শুরু করি। মিনিট 10 দৌড়ানোর পর একটা গ্রামের মধ্যে ঢুকতেই দেখি 4টে লোক বিড়ি টানতে টানতে রাস্তায় বসে গল্প করছে। ওদের দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। ওদেরকে ঘটনাটা বলতেই একজন বলল, ও বাবা, এই সন্ধে নামার পর ওই চাঁপাডাঙ্গার মোড়ে কেউ যেতে সাহস পায় না। আপনারা কি হয়নি সত্যি? গাড়িটা স্টার্ট হলো না।
তাহলে কি কোনো অলৌকিক শক্তির প্রভাব? অসময়ে হঠাৎ করে অদ্ভুত ওই পাখির ডাক, চেনা জায়গা অথচ চিনতে পারলাম না। মনে হলো কোনো এক নতুন নির্জন জঙ্গলে এসে পৌঁছেছি। হঠাৎ করে আগে পিছনে লোকটাই বা এলো কোত্থেকে? আগে পিছনে ঝাঁকে ঝাঁকে অশরীরী আত্মা। আমার জামাটাই বা কে টেনে ধরল? সুখেন তো আমার পাশাপাশি হাঁটছিল। দ্বন্দ্ব লাগে, তাহলে এই ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে কি কোনো অলৌকিক শক্তি লুকিয়ে আছে? শুনছিলেন শ্যাম সুন্দর দত্তর লেখা চাঁপা ডাঙার মোড়। গল্প সমগ্রের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্প শুনে আপনার কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না। গল্পে বিভিন্ন চরিত্রে রিতম এবং সুরজিতা। সমগ্র গল্পের কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। আগামী সপ্তাহে আবারও একটি গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।